আজকের এই ভিডিওতে আমরা কোষ সম্পর্কে আলোচনা করব। ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার জীব সংগঠনের স্তর বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে এই কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা তোমাদের এএনএম জিএনএম এর জন্য, এছাড়াও ক্লাস 9 এর ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস আছে সেই সিলেবাসের জন্য, এছাড়াও পরবর্তীকালে যদি তোমরা নিট দাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই ভালো করে কোষ জিনিসটা কি, কিভাবে গঠিত হয়, কোষের ভেতরের স্ট্রাকচারটা কিরকম, এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। তার জন্য তোমরা এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটা ওভারভিউ খুব ভালো করে আমি তৈরি করেছি। এটা দেখলে তোমরা খুব সহজেই কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো লেটস গো, শুরু করা যাক কোষ সম্পর্কে। আচ্ছা, কোষ বলতে আগে আমাদের দেখতে হবে যে কোষ জিনিসটা কি। ঠিক আছে, তো খুব সহজেই তোমরা ক্লাস 8-এও জেনে এসেছো কোষ কি জিনিস। তো কোষ যদি আমরা বলি, তো কোষ হচ্ছে, যেমন ধরো একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? প্রথমেই দেওয়াল গাঁথতে হয়। তাহলে ধরে নিই যদি এটা বাড়ির দেওয়াল, ঠিক আছে, তাহলে এই দেওয়াল গাঁথতে গেলে ছোট ছোট প্রচুর কিন্তু ইট লাগে। হ্যাঁ, তো এই যে ইটগুলো লাগছে, এই ইটগুলো হচ্ছে বাড়ি তৈরির কিন্তু একক। তাহলে একটা বড় যে গঠন বাড়ি, সেই বাড়ির এককগুলো কি? সেই বাড়ির এককগুলো হচ্ছে ইট। তাহলে এই রকম আমাদের শরীর, যে কোনো জীবের শরীর, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক বা যে কোনো জীব, তো এই জীব দেহ তৈরি হয় অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা। অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা, এবং এতটাই ছোট যে এগুলো মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক, এগুলোকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলোকে আমাদের অবজার্ভ করতে হয়। তা না হলে কিন্তু আমরা কোষ দেখতে পাই না। তাহলে জীব দেহ গঠিত হয় অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা। ওকে, এইগুলোকেই বলা হয় কোষ বা সেল। এবার আমাদের ভালোভাবে এই কোষের গঠনটাকে জানতে হবে। তো আমরা কোষের সংজ্ঞা তাহলে কি বলতে পারি? বলতে পারি যে যদি আমরা এখান থেকে একটা কোষকে বের করে আনি, এই যদি একটা কোষকে ধরি, তাহলে আমরা বলতে পারি যে কোষে কিন্তু একটা পর্দা রয়েছে। এই যে আমরা বাইরের দিকে যে পর্দাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সজীব কোষ পর্দা। কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন এই রকম বলা হয়। তাহলে সজীব পর্দা বিশিষ্ট ভেতরে যে তরলটা থাকে সেটাকে প্রোটোপ্লাজম বলা হয়। ঠিক আছে, প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, এগুলো যদি না জানো তাহলে আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারো, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজম বিশিষ্ট সজীব পর্দা ঘেরা যে গঠনটা আমরা দেখতে পাই, এবং বলা হয় এটা প্রজননক্ষম, প্রজননে সক্ষম বা প্রজননক্ষম, মানে একটা কোষ থেকে পরে দেখবো আমরা দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ, বিভিন্ন মানে কোষের বিভাজন যেটা বলা হয়। কোষের প্রজননক্ষম মানে কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, তা সজীব পর্দা ঘেরা প্রোটোপ্লাজম দ্বারা গঠিত কোষ বিভাজনে সক্ষম বা বিভাজনে সক্ষম, ঠিক আছে, এই গঠনটাকেই আমরা বলতে পারি সেল বা কোষ। ঠিক আছে, তাহলে আমরা কোষের অনেকগুলো কিন্তু কাজ পেয়ে যাচ্ছি এখান থেকে। কি কি কাজ পাচ্ছি আমরা একটু দেখে নিই। কোষের প্রধান কাজ হচ্ছে শ্বসনে সাহায্য করা, পুষ্টিতে সাহায্য করা। শ্বসনে সাহায্য করা, পুষ্টি, আমরা যে পুষ্টি রস গ্রহণ করি বা পুষ্টি খাবার খাই সেগুলো কোষ টেনে নেয়। হ্যাঁ, আমরা কার্বোহাইড্রেট প্রোটিন খাই, সেই কার্বোহাইড্রেট বা প্রোটিনগুলো থেকে যে গ্লুকোজগুলো বা অ্যামাইনো অ্যাসিডগুলো সেগুলো কিন্তু কোষে গিয়ে পৌঁছায়, এবং কোষে বিভিন্ন রকম রিয়াকশন, বিভিন্ন কাজ, বিপাক ক্রিয়া সম্পন্ন করে। সেগুলো আমরা পরবর্তীকালে দেখব কি কাজ করে, শ্বসন পুষ্টিতে সাহায্য করে। এছাড়াও কোষের মধ্যে একটু আগেই বলছিলাম যে প্রোটিন তৈরিতে সাহায্য করা, এইগুলো কিন্তু কোষের গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ওভারভিউ কোষ সম্পর্কে একটা কনসেপ্ট। ওকে, এবার আমরা দেখে নেব বিভিন্ন বিজ্ঞানীরা কোষ সম্পর্কে কি মতবাদ দিয়েছে। এটা এএনএম জিএনএম বা নিটের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভালো করে এখানটায় খেয়াল দেবে। তো বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান, এই দুজন বিজ্ঞানীকে তাদের জনক বলা হয়। কোষবাদের জনক বলা হয়। কোষবাদ বলতে সেল থিওরি, মানে সেল নিয়ে ওনারা বিভিন্ন তত্ত্ব বা ব্যাখ্যা দিয়েছেন, সেটাকে বলা হয় সেল থিওরি। ওকে, তো উদ্ভিদ দেহ, কোষবাদ বলতে বোঝানো হচ্ছে উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত,
এবং প্রাণীদেহ কোষ দ্বারা গঠিত। ওকে, প্রাণীদেহ যে কোষ দ্বারা গঠিত এটা বিজ্ঞানী স্লেইডেন বলেছেন, আর সোয়ান বলেছেন যে উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত। তো এনাদের থিওরিটাকেই বলা হয় সেল থিওরি। খুব গুরুত্বপূর্ণ স্লেইডেন ও সোয়ানের সেল থিওরি। নেক্সট আমরা জেনে নেব আর একটা থিওরি, যেটাকে আধুনিক কোষবাদের আধুনিক, এটা কিন্তু ছিল সেল থিওরি। আর এর পরটা যেটা, সেটা হচ্ছে আধুনিক কোষবাদের প্রবক্তা যে বিজ্ঞানী, ওনার নাম হার্চাও। ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন প্রত্যেকটা কোষ পূর্ববর্তী কোনো কোষ দ্বারা গঠিত। পূর্ববর্তী কোষ থেকে প্রত্যেকটা কোষ তৈরি হয়, যে পূর্ববর্তী কোষ থেকে এই কোষগুলো তৈরি হয়। এই থিওরি দুটো একটু জেনে রাখতে হবে। ওকে, একটা স্লেইডেন ও সোয়ানের থিওরি, স্লেইডেন ও সোয়ানের থিওরি, এবং আধুনিক কোষবাদের বক্তা ভিটচাওয়ের থিওরি। নেক্সট আমরা জেনে নেব যে গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার হয় এবং কি কি হয়। তো একটু আমরা এবার দেখে নিই। গঠনের ভিত্তিতে কোষ, গঠনের ভিত্তিতে কোষকে সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি। ওকে, কি কি দুটো ভাগ? এক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক কোষ। তোমরা বিভিন্ন জায়গায় বইয়ের পাবে প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষ, এই শব্দ দুটো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এখানে প্রো শব্দটার মানে হচ্ছে, প্রো মানে আদি, এবং ক্যারি অন শব্দটা, এটার মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক একইভাবে ইউ শব্দটার অর্থ হচ্ছে প্রকৃত বা উন্নত, এবং এখানেও ক্যারি অন শব্দের অর্থ নিউক্লিয়াস। তাহলে এখানে আবার নিউক্লিয়াস নামে একটা শব্দ আমরা পাচ্ছি। এই নিউক্লিয়াস কি জিনিস এইটা না জানলে কিন্তু আমরা আদি নিউক্লিয়াস কি জিনিস এবং উন্নত নিউক্লিয়াস কি জিনিস সেটা জানতে পারবো না। তাহলে ছোট্ট করে আমরা একটু দেখে নিই। যখনই কোনো একটা কোষ থাকে, এই কোষের মধ্যে একটা অঙ্গাণু থাকে, কোষের মধ্যে একটা অঙ্গাণু থাকে, এইটাকে বলা হয় নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটা কি জিনিস সেইটা আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে এই যে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা চারটে অংশ দ্বারা গঠিত। এইটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, একটা ঘনবস্তু থাকে নিউক্লিয় ওলাস, যেটা আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, এবং কিছু সূত্রাকার অংশ থাকে যাকে বলা হয় নিউক্লিয় জালিকা, এবং এই নিউক্লিয়াসের ভেতরে যে তরলটা থাকে, এই তরলটার নাম হচ্ছে নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় রস। তাহলে নিউক্লিয়াসের এই চারটে অংশ বর্তমান থাকে। যদি কোনো কোষে এই নিউক্লিয়াস থাকে এবং চারটে অংশ বর্তমান থাকে, সেটা উন্নত নিউক্লিয়াস কোষ বা ইউক্যারিওটিক সেল বলা হবে। তাহলে প্রোক্যারিওটিক সেল কাকে বলা হবে? প্রোক্যারিওটিক সেল মানে সেই সমস্ত কোষ যে কোষগুলোর ভেতরে কিন্তু একটা প্রকৃত নিউক্লিয়াস থাকবে না। যেমন এখানে দেখেছি নিউক্লিয়াস, সেই রকম প্রকৃত নিউক্লিয়াস থাকবে না, জাস্ট এরকম একটা সার্কুলার ডিএনএ থাকবে। ঠিক আছে, এবং সেই ডিএনএ টাকে এখানে কি বলা হয়? নিউক্লিয়য়েড বলা হয়। ঠিক আছে, এখানে কোনো নিউক্লিয়াসের গঠন কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। এই হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের বেসিক ডিফারেন্স। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দেখে নিই। তাহলে আমরা প্রোক্যারিওটিক সেলের এই দিকের যে উদাহরণটা, সেটা হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া কোষ। তোমরা দেখবে ব্যাকটেরিয়া কোষের গঠনগুলো খুব সিম্পল গঠন হয়, তার মধ্যে কিন্তু কোনো কোষ অঙ্গাণু থাকে না। এখানে কিন্তু আমরা কোনো কোষ অঙ্গাণু দেখছি না, কোনো নিউক্লিয়াসের গঠন দেখছি না, শুধু ডিএনএ বা নিউক্লিয়য়েড স্ট্রাকচারটা দেখছি। হ্যাঁ, এখানে কিন্তু একটা কোষ অঙ্গাণু বর্তমান থাকে, সেটা হচ্ছে রাইবোজোম।
এই কোষাঙ্গাণুটা আমরা পরে দেখব। কোষের ভেতরে যে কোষাঙ্গাণুগুলো থাকে সেগুলো হচ্ছে রাইবোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম অনেক কোষাঙ্গাণু থাকে, সেগুলো আমরা পরে দেখব। তো ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক পড়ার সময় তোমরা শুধু এইটুকু জেনে রাখবে যে ইউক্যারিওটিক কোষের ভেতরে কিন্তু সমস্ত কোষাঙ্গাণু থাকে, প্রোক্যারিওটিক কোষে সাধারণত কোষাঙ্গাণুগুলো থাকে না, শুধু রাইবোজোম থাকে। ওকে, তাহলে আমরা যেটা উদাহরণ দেখছিলাম প্রোক্যারিওটিকের, ব্যাকটেরিয়ার কোষ, এছাড়াও নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, এগুলো সব কিন্তু প্রোক্যারিওটিক কোষের আন্ডারে পড়ে। আর ইউক্যারিওটিক কোষের উদাহরণ আমরা কি দেখব? প্রাণী কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, উন্নত যে কোষগুলো সেগুলো কিন্তু ইউক্যারিওটিক কোষ। ওকে, আচ্ছা, এছাড়াও আমরা এখানেই কিন্তু প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের পার্থক্যও তোমরা পড়ে নিতে পারছো, ঠিক আছে? এছাড়াও সাধারণত আমরা এটা তো আমরা দেখলাম যে এখানে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না, আর এখানে আদর্শ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আদর্শ নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াসের 4টে অংশ থাকবে, আদর্শ নিউক্লিয়াস থাকে। ওকে, নেক্সট আমরা দেখব অঙ্গাণু। তো আমরা কি বলতে পারি এখানে? কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু রাইবোজোম থাকে, রাইবোজোম, এবং এখানকার রাইবোজোমটা 70S প্রকৃতির হয়, 70S প্রকৃতির একটু অনুন্নত রাইবোজোম থাকে। এখানে সমস্ত অঙ্গাণু থাকে, এবং এখানকার যে অঙ্গাণু তার মধ্যে রাইবোজোম তো অবশ্যই থাকবে, সেটি 80S প্রকৃতির রাইবোজোম হয়। এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা পার্থক্য বলে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে তো আমরা নিউক্লিয়াস দেখিনি, কিন্তু কোষের মধ্যে একটা এরকম ডিএনএ গঠন দেখেছিলাম। আর ইউক্যারিওটিক কোষে আমরা দেখব নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে, এই ডিএনএর সাথে কিন্তু প্রোটিন যুক্ত থাকে, যাকে হিস্টোন প্রোটিন বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে? ডিএনএ তো থাকেই, মানে নিউক্লিয় জালিকা যেটা বলেছিলাম, ঠিক আছে? ডিএনএটা হচ্ছে নিউক্লিয় জালিকা, ডিএনএ তো থাকেই, তার সাথে কি থাকে? হিস্টোন প্রোটিন যুক্ত থাকে। আর এখানে ডিএনএটা আমরা পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এর সাথে কিন্তু কোনো প্রোটিন নেই, তাহলে আমরা বলতে পারি ডিএনএ প্রোটিন, হিস্টোন প্রোটিন বিহীন হয়। খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। তাহলে এই হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, ঠিক আছে?